नमस्कार बंधुगण आमी गौरांग। तो श्रीरामकृष्णदेवेर जन्मस्थान कामारपुकुर थेके आपनादेर सकलके स्वागत जानाई। तो ये कामारपुकुर आपनारा किभाबे आसबेन, कोथाय थाकबेन, की घुरे देखबेन, कत खरच होते पारे समस्त जाबतीय डिटेल्स निये थाकछे आमादेर एई भिडियो कामारपुकुर जयरामबाटी। तो आपनारा जारा नतुन आछेन चैनलटी सबस्क्राइब करे देखते थाकुन आमादेर एई कामारपुकुर जयरामबाटी परिभ्रमण। चलुन शुरू करा जाक आजकेर एई भिडियो। एटा हलो लाहाबाजारे 3 माथार मोड़। ওই দিকটা চলে যাচ্ছে গোঘাটের দিকে বা আরামবাগের দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের দিকে এবং এই দিকে রাস্তাটি চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। তো আপনারা এখান থেকে বাস থেকে নেমে হেঁটে হেঁটেই পৌঁছে যেতে পারবেন কামারপুকুরের মঠ। এর বেশ কিছু মিষ্টির দোকান আপনারা দেখতে পাবেন যেখান থেকে পুজোর জন্য মিষ্টি কিনতে পারেন। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, তো সেটা পরে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই কামারপুকুর আসার জন্য আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে গোঘাটের ট্রেন ধরতে হবে। তো ট্রেনের টাইম টেবিল আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো গোঘাট এসে আপনারা টোটো অটো সব কিছুই পেয়ে যাবেন। 30 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা রামকৃষ্ণ মঠে পৌঁছে যাবেন। ঠিক মন্দিরে ঢোকার আগেই একদম এই ধরনের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক কিছু কিন্তু এখানে কেনাকাটার জন্য রয়েছে। এখানে বেশ কিছু ব্যাগের দোকান রয়েছে, রামকৃষ্ণদেবের ফটো, মা সারদা দেবীর ফটো সব কিছুই কিন্তু এই সমস্ত দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। ওপরে বট গাছটা দেখুন, ঠিক গাছের তলাতেই কিন্তু দোকানগুলো রয়েছে। মন্দিরে রাস্তার ঠিক একদম বাঁ দিকে এই ধরনের একটা খুব বড় পার্কিং রয়েছে। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো এই জায়গাতে কিন্তু পার্কিং করে রাখতে পারেন গাড়িটিকে। এখানে বাঁ দিকে আর একটি পার্কিং রয়েছে। বাইক টাইক নিয়ে যদি আপনারা আসেন তাহলে বাঁ দিকের ঠিক এই জায়গাটিতে বাইক কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে। তো আমরা একদম মন্দিরের সামনে এসে গিয়েছি। এটা প্রথম গেট, এটা বাহির পথ। এই দেখুন, এটা হচ্ছে বাহির পথ। ভেতরে ঢোকার জন্য আলাদা একটি পথের ব্যবস্থা রয়েছে। বলে দেখুন না, এখানে ভেতরে ভিডিও করার বা ছবি তোলার অ্যালাউ নেই। তো আপনাদেরকে আমি চেষ্টা করব বাইরে থেকেই যতটা দেখানো যাচ্ছে। ওই সোজা চলে যাচ্ছে, ওখানে রামকৃষ্ণদেবের যে প্রসাদ, সেই প্রসাদও আপনারা খেতে পারেন। তার জন্য সকালবেলায় টিকিট কাটতে হবে 7টা থেকে 9:30টার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন লোকগুলো প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে আসছে। আর এই দিকে চলে যাচ্ছে বাঁ দিকে, ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে মঠের রাস্তা। এই দেখুন, এই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের মেন গেট। তার আগে আপনারা এই পথ নির্দেশিকাটাও একটুখানি দেখে নিতে পারেন, তাহলে এখানে কোথায় কি ঘোরার জায়গা রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে, সেটা খুব সহজে আপনারা খুঁজে বের করতে পারবেন। তো এই হলো গিয়ে মেন গেট, কামারপুকুর রামকৃষ্ণ মঠের মেন এটাই প্রবেশদ্বার। উপরে দেখুন লেখা আছে শ্রীরামকৃষ্ণ। দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। মন্দির খোলা এবং বন্ধের টাইম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 এবং বিকাল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। অক্টোবর মাসে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 1:30 পর্যন্ত কিন্তু এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে দর্শনার্থীদের জন্য। দেখুন, ওই দিকে পল্লীমঙ্গল রয়েছে, একদম ঢুকে ডান দিকে রয়েছে পল্লীমঙ্গল। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই ঠিক বোর্ডটার পিছনের বিল্ডিংগুলো, ওইখানে টিকিট কাটার জায়গা। মানে দুপুরের যে রামকৃষ্ণদেবের প্রসাদ আপনারা যারা গ্রহণ করবেন সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত ওখানে দুপুরে প্রসাদের জন্য টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই বাঁ দিক বরাবর চলে যাচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা। খড়ের চালগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তার সামনে রয়েছে বড় মন্দির এবং তার সামনে রয়েছে নাট মন্দির। তো ভেতরের পরিবেশটা কিন্তু খুবই অনুকূল, যেখানে ক্যামেরা করার অ্যালাউ নেই, যার কারণে বাইরে থেকে আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। গাছপালা ঘেরা কিন্তু এই মন্দিরটি। মন্দিরের মেন গেটের ঠিক অপোজিটেই আপনারা দেখতে পাবেন এই লাহা পুকুর। এখানকার যে জমিদার বংশ ছিল লাহা বংশ, সেই লাহা বাড়ির জমিদাররা কিন্তু এই পুকুর সেকালীন খনন করেছিলেন। ঘুরতে কত খরচ হতে পারে? পুরোটা ঘুরলে থাকবে 500 টাকা। মানে কতজন যাবে এখানে টোটোয়? 5 জন যাবে, 500 টাকা পুরোটা ঘুরে দেখাবেন।
স্পট কতগুলো আছে? স্পট টোটাল আছে 18টা। 18খানা স্পট আছে। সাইডে যেটা আছে সেটা আমরা 100 টাকা নিই, আর আচ্ছা। পুরোটা ঘুরলে 500 টাকা। আচ্ছা, আর দূরের মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে আছে আমার দেরেগ্রাম, আচ্ছা বিশালক্ষী, মানিক রাজার বাড়ি, আচ্ছা ভবতারিণীর মন্দির, আচ্ছা গুরুশ্রী মন্দির, হুম এগুলো সব দূরে আছে। আচ্ছা, এখানে অনেক রকম গাইড রয়েছে। 50 থেকে 100 টাকার বিনিময়ে আপনাদেরকে কিন্তু পুরো জায়গাটা ওনারা ঘুরে দেখাবেন, এবং এখানকার প্রতিটি জায়গার যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু ওনারা খুব ভালোভাবে গল্পটা আপনাদের শোনাতে পারবেন। তো চাইলে আপনারা গাইডও নিতে পারেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের এটা আরেকটি মেন গেট বলা যেতে পারে। একদম এখান থেকে সামনে থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন, এই দেখুন ঢুকেই ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, খড়ের চালের বাড়িগুলো, ওইটাই কিন্তু রামকৃষ্ণদেবের আদি বাড়ি। ওখানেই ঢেঁকিছালে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, তো যেটা এখনও অবধি রক্ষণাবেক্ষণ করা রয়েছে। আর বাঁ দিকে ওই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, ওই আম গাছটি কিন্তু রামকৃষ্ণদেবের নিজের হাতে লাগানো আম গাছ। ওটার বয়স প্রায় 168 বছর হয়ে গেল। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মন্দির আসলে আপনারা কিন্তু বহু বছর পুরানো ইতিহাসের পাতায় পৌঁছাতে পারবেন। এবং এই ডান দিকে রয়েছে যোগী শিব মন্দির, এখানে রঘুবীরের মন্দির এবং যোগী শিব মন্দিরের মন্দিরও কিন্তু রয়েছে, যেটা আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। মন্দিরের ঠিক বাঁদিকেই একটু এগিয়ে আপনারা এরকম একটা রাস্তা দেখতে পাবেন, যেটা চলে যাচ্ছে লাহা বাবুদের বাড়ি এবং পাইন বাড়ি। এখন শীতকালের জন্য যথেষ্টই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন মাটির দোতলা বাড়ি, যেটা কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। বহু বছর হয়ে গেল এই মাটির দোতলা বাড়ি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। পুকুরের দর্শনীয় স্থানের মধ্যে যেগুলি রয়েছে, এখানে লাহাবাবুদের বিষ্ণু মন্দির, দুর্গামাতা মন্দির, পাঠশালা, রাস মন্দির, এই সমস্ত দর্শনীয় স্থানগুলি কিন্তু এই পথে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা যাচ্ছি পাইনদের বাড়ি। ঠিক একদম যেটা পাঁচিল রয়েছে সেই পাঁচিল বরাবর আপনারা হেঁটে যাবেন, দিয়ে ডান দিকে চলে যেতে হবে পাইনদের বাড়ি। ঠিক এই দিকে চলে যাবেন। বাল্যকালে শ্রীরামকৃষ্ণদেবের শিব সাজিয়া সমাধি হইবার স্থান। আমরা এসে গেছি একদম পাইনদের বাড়ির সামনে। এই ধরনের একটা গেট রয়েছে, ঢুকেই আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো গিয়ে পাইন বাড়ি, যেখানে পাইন বাড়িদের যারা বংশধর রয়েছেন আজও, ওনারা এখানে বসবাস করেন, যেখানে সাধারণের ঢোকার নিষেধ। ঢুকে বাঁ দিকে এরকম কিছু দোকানদানি আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই আমরা এসে গিয়েছি বর্তমানে পাইনদের বাড়ি, রামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। তো এখানে প্রতিটা জায়গাতেই কিন্তু বাংলাতে এবং ইংলিশে খুব ভালোভাবে লেখা আছে, যেখানে আপনারা এটা পড়ে বুঝতে পারবেন যে এই জায়গার ইতিহাস কী আছে। তো এই জায়গাতেই রামকৃষ্ণদেব শিবজ্ঞানে ভাব সমাধি লাভ করেন। তো আমরা মন্দিরটায় উঠে ভেতরের অংশখানিক দেখাবো। ছোটোবেলায় কথিত আছে রামকৃষ্ণদেবের যারা বাল্যবন্ধু ছিলেন, ওনার তো ছোটোবেলায় নাম ছিল গদাই, তো গদাধরের যারা বাল্যবন্ধু ছিলেন, তো সেই তাদের সাথে এখানে কিন্তু শিব শিব খেলতেন। তো সেই সময়কারই খেলতে খেলতে একবার শিবজ্ঞানে উনি একবার ভাব সমাধি, একবার নয় বহুবারই কিন্তু ভাব সমাধি লাভ করেন। তো সেই উদ্দেশ্যেই এখানে একটা মন্দিরও করা রয়েছে। মন্দিরের চারপাশের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, চারিদিকে গাছপালা ঘেরা, নিঝুম শান্ত প্রকৃতির একটা পরিবেশ কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন রয়েছে। মানে এখানে একটা বিষ্ণু মন্দির ছিল, যেটা পুরোপুরি এখন সেই অবস্থায় নেই, তার কিছু ভগ্নপ্রায় দশা কিন্তু এখানে অবস্থিত আছে। ইনি হলেন সেই ধর্মদাস লাহা, লাহা ফ্যামিলির যিনি জমিদার ছিলেন, সেই ধর্মদাস লাহার মূর্তি কিন্তু এইখানে করা আছে। এরপর আমরা ঢুকে যাব বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে আমরা প্রবেশ করলাম। ঢুকেই ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো বিষ্ণু মন্দির। তিনটি খিলনাযুক্ত মন্দিরের গেট করা রয়েছে এখানে। বিষ্ণু মন্দির এবং মন্দিরের যেই সাইডে যে দেওয়ালে কারুকার্যগুলো রয়েছে,
এগুলো কিন্তু এখনও যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছে। টেরাকোটার কাজ দিয়ে কিন্তু এই মাটির কারুকার্যগুলো কিন্তু করা আছে। বিষ্ণুপুর মন্দিরে যেরকম দেখা যায় ঠিক সেই রকমই অনেকটা কিন্তু একই টাইপের। রামকৃষ্ণদেবের বাবার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তো ওনাদের বাড়ি ছিল কামারপুকুরের পার্শ্ববর্তী গ্রাম দেরেপুর। তো দেরেপুর থেকে ওনারা যখন সব ফ্যামিলি কামারপুকুর চলে আসেন, তো সেই রকম কিছু দৃশ্য কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি করে রেখেছেন এখানকার শিল্পীরা। খুব সুন্দরভাবে কিন্তু বানানো আছে। যুগাবতার শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঢেঁকি সালে ওনার জন্মগ্রহণ হয়েছিল, সেজন্য দেখুন এখানে একটা ঢেঁকিও কিন্তু দেয়া আছে। তো যেটাই কিন্তু রামকৃষ্ণদেবের যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন খড়ের চালের, ওটা কিন্তু ওর উপরেই তৈরি, ঢেঁকি চালের উপরেই তৈরি। গদাধরের বিবাহ। আমরা এসে গেছি লাহাবাবুদের বহু বছরের পুরানো সেই দুর্গা মন্দিরের সামনে। এখানে কিন্তু এখনও প্রতি বছর দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুর্গা মণ্ডপের একদম সামনেই এরকম একটা আটচালা দেখতে পাবেন। এটা সে সময়কালে খড়ের চাল ছিল, এখন সেটাকে পুনর্নির্বাচন করা হয়েছে। তো এটাই হচ্ছে গদাধরের সেই পাঠশালা। এখানেই গদাধর পড়াশোনা করতেন। তো শোনা যায় পড়াশোনার প্রতি মানে পুঁথিগত পড়াশোনা এবং নিয়মবিধি মেনে পড়াশোনার প্রতি ওনার খুব একটা মন ছিল না। উনি এখানে এসে ওনার যে বাল্যবন্ধু ছিল গদায়ের, ওনাদের সাথে কিন্তু খেলাধুলাও করতেন। আটচালাটির ওপরের দিকটা দেখুন, প্রচুর কাঠ দিয়ে কিন্তু এটা বানানো আছে এবং ওপরে টিন রয়েছে। 8টি চাল কিন্তু এখানে রয়েছে। যেমন গ্রামের আটচালা হয় ঠিক সেই রকমই কিন্তু এটা একটা আটচালা। আটচালাটির একদম ঠিক বাঁ দিকেই রয়েছে রাসমঞ্চ, যেখানে প্রতি বছর রাস পূর্ণিমার সময় কিন্তু রাস উৎসব কিন্তু পালন করা হয়। আটচালার লাগোয়ায় রয়েছে পার্বতীনাথ শিব মন্দির। এটি ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী প্রতিষ্ঠা করেছিলেন। এখনও এখানে কিন্তু প্রতিদিন নিত্য পুজো হয়। লাহাদের পাঠশালার ঠিক একদম কাছেই শ্রী শ্রী কালীমাতার মন্দির রয়েছে, যেটা শ্রী রামকৃষ্ণদেবের পুরনো ছোটোবেলার স্মৃতি বহন করে চলেছে। এখন মন্দির বন্ধ আছে। তো বন্ধুরা, এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে। রামকৃষ্ণদেব যখন দিবারাত্রি মা ভবতারিণীর ধ্যানে দিনমগ্ন হয়ে যেতেন, তো সেই সময় পাড়ার লোকজন ওনাকে পাগল বলে ভেবে নিয়েছিলেন। তো সেই জন্য যাতে এই পাগলামি রোগ কেটে যায়, নিরাময় হয়, সেই জন্য রামকৃষ্ণদেবের মা ছেলের পাগলামি ঠিক করার জন্য এই মন্দিরে হত্যে দিয়েছিলেন। শিব মন্দিরের পেছনেই রয়েছে কামারপুকুর, যেই কামারপুকুরের নামেই কিন্তু এই জায়গার উদ্ভব। বন্ধুরা, এই কামারপুকুর জায়গাটির পূর্ব নাম ছিল সুখলালগঞ্জ। তো সেকালীন জমিদার সুখলাল গোস্বামীর নাম অনুসারে ওই জায়গার নামকরণ হয়েছিল। পরবর্তীকালে এই জায়গার নাম পরিবর্তন হয়, কামারপুকুরে রূপান্তরিত হয়। তো এই কামারপুকুর নামকরণের পিছনে যে পুকুরটির ইতিহাস, সেই পুকুরের সামনে আমরা এখন পৌঁছে গিয়েছি। শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের মন্দির রত্নকুঠি। তো ধনিকামান্নি মানে গদায়ের যিনি ভিক্ষামা ছিলেন ধনিকামান্নি, ওনার হলো এটা জন্মভিটে। তো সেজন্য এখানেও একটি মন্দির কিন্তু তৈরি করা আছে। আমরা এসে গেছি ভবতারিণী মন্দিরে। তো রামকৃষ্ণদেব এখানে মা ভবতারিণীর পুজো করতেন। তো এই মন্দিরটি রামকৃষ্ণদেবের যিনি ভিক্ষামা ধনিকামান্নি, ওনার যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাধাচরণ দাস, তো ওনার ঠাকুরবাড়িও কিন্তু এই জায়গাটিতেই। তো একদম মন্দিরের লাগোয়া এই যে দুটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন, তো এইগুলো কিন্তু বহুদিনকার পুরানো মিষ্টির দোকান, আদি দোকান। এখান থেকেই কামারপুকুরের যে বিখ্যাত সাদা বোঁদে, সেই সাদা বোঁদে আপনারা পেয়ে যাবেন, সাথে আরও বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন। তো আপনাদেরকে বলবো, কামারপুকুর যদি আসেন তাহলে কামারপুকুরের সাদা বোঁদে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি টেস্ট করে দেখবেন বা বাড়ির জন্য নিয়ে যাবেন সাদা বোঁদে। তো দাদা, এই সাদা বোঁদে কত করে কেজি আছে কামারপুকুরের বিখ্যাত বোঁদে? 140 টাকা কেজি আছে। আচ্ছা, এইখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। সীতাভোগ থেকে শুরু করে মিহিদানা সব কিছু কিন্তু এই মিষ্টির দোকানে পেয়ে যাবেন। বন্ধুরা, কামারপুকুরে এসে যদি আপনারা রাত্রিনিবাস করতে চান, তার জন্য বেশ কয়েকটি সুযোগ আপনাদের হাতে আছে। একদম লাহাবাজার মোড়ের মাথায় রয়েছে গদাধর লজ। এই দেখুন গদাধর লজ, এবং তার ঠিক বাঁদিকেই রয়েছে রিল্যাক্স লজ। এখানেও আপনারা রাতে থাকতে পারেন। তো হোটেলগুলো কত কি প্রাইস আছে না আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভেতরে ঢুকে। এই যে লাহা লজ দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনারা থাকতে পারবেন। এখন আমরা এসে গিয়েছি কামারপুকুর মেলার মাঠে। তো এই মাঠেই কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে 15 দিনব্যাপী মেলা কিন্তু এই মাঠেই অনুষ্ঠিত হয়। মাঠটা একটু আপনাদের ঘুরে দেখাই।
তো এখন আমরা এসে গেছি সেই বটগাছের তলায় যেখানে রামকৃষ্ণদেব ছোটোবেলায় ধ্যান করতেন। তো সেই গাছটা একটুখানি দেখুন, এখনও সেই গাছ কিন্তু সেই অবস্থাতেই রয়েছে। ঠিক মেলার মাঠের একটি কোণাতে কিন্তু এই বটগাছটি এখনও রয়েছে, অনেকটা পুরানো হয়ে গেছে বটে, এবং বটগাছের পাশে বাঁ দিকে রয়েছে শ্মশান। তো বন্ধুরা, মেলার মাঠের ঠিক অপোজিটেই রয়েছে যাত্রী নিবাস। তো এখানে বেশ কটি হোটেলের পাশাপাশি কিন্তু এই মঠের তরফ থেকে যাত্রী নিবাসের ব্যবস্থাও কিন্তু করা আছে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমেও এখানে হোটেল এই রুম বুক করতে পারেন, দিয়ে এখানে কিন্তু দুটো দিন কাটিয়ে যেতে পারেন। খুব মনোরম পরিবেশ এখানকার, এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের আদলটা ঠিক যেন মাটির বাড়ির মতোই খড়ের চালের তৈরি, কিন্তু আদতে তা নয়, এটা সিমেন্ট দিয়েই তৈরি। তো দেখুন কত সুন্দর, এই রকম কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় খুব একটা পাবেন না। কামারপুকুর মঠ যাত্রী নিবাস কত সুন্দর দেখুন বিল্ডিংটা ভেতর থেকে। এই হচ্ছে যাত্রী নিবাস, কতগুলি সুন্দর সুন্দর থাকবার ব্যবস্থা কিন্তু দর্শনার্থীদের জন্য করা আছে। রুম বুকিংয়ের ওয়েবসাইট, ফোন নম্বর, সমস্ত ডিটেলস কিনে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা দেখাতে পেরে আমিও খুব গর্বিত ফিল করছি, কেন কি আমরা এসে গেছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন। তো এই কামারপুকুর রামকৃষ্ণ মিশনেই আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, কেন কি এটা মাধ্যমিক পর্যন্তই এই স্কুলটা। তো দেখুন কামারপুকুর রামকৃষ্ণ মিশন, আমার সেই পুরানো স্কুলের সামনে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি। তো আজকে আমি এই ইউটিউবের দুনিয়ায় এসে আপনাদেরকে আমার এই স্কুল দেখাতে পেরে, আপনারা হয়তো অনেকেই আগে দেখেছেন, তাও আমার এই স্কুল দেখাতে পেরে আমার খুবই কিন্তু ভালো লাগছে এবং আনন্দিত ফিল করছি আমি। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, আমার সেই পুরানো স্কুল, যেখানে আবার আমি আপনাদেরকেও নিয়ে আসতে পেরেছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সত্যি এটা কিন্তু আমার কাছে খুবই এক আনন্দের বিষয়। এই হচ্ছে ভূতির খাল বন্ধুরা। কামারপুকুরে সবাই হয়তো এই ভিডিও আপনাদের দেখাবে না, এই ভূতির খালের ঠিক একদম পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরটি আজ থেকে 2-4 বছর আগে নতুনভাবে কিন্তু গড়ে তোলা হয়েছে। এখন আমরা এসে গিয়েছি কামারপুকুরের পার্শ্ববর্তী এক গ্রাম, হরিসভা গ্রাম। তো এই গ্রামে রয়েছে মানিক রাজার জন্মভিটে, ওখানকার যে প্রাসাদ, প্রাচীন প্রাসাদ রয়েছে, তার সাথে কিছু শিব মন্দির রয়েছে, এবং এখানে রয়েছে একটি প্রাচীন দুর্গা মন্দির, যেটা গ্রামের মানুষজন সংস্করণ করে এখনও সেখানে পুজোর টাইম পূজা অর্চনা হয়। তো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানকার যে সায়ের, সুখ সায়ের। তো একদম সায়েরের সামনে আমরা উপস্থিত আছি, দেখাচ্ছি সায়ের। আমরা এই মুহূর্তে এসে গেছি মানিক রাজার যে প্রাসাদ, সেই প্রাসাদের একদম সামনে। তো এখন আর প্রাসাদ বলতে বিশেষ কিছুই নেই, রয়েছে কিছু ভগ্নপ্রায় গেট, কিছু দরজা, যেটা দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো। ছেলেধুলো, এখানকার পাড়ার ছেলেপুলে খেলাধুলা করছে। বাবু কি নাম আছে তোমার? আমার হ্যাঁ, অংশু ব্যানার্জি। বাহ, তোমরা এখন কি করছো? ক্রিকেট। ক্রিকেট খেলছো? আমার নাম সৌরভ ব্যানার্জি। সৌরভ ব্যানার্জি। স্কুল আছে নাকি? না আজকে তো রবিবার, সানডে। সানডে। ভালো কথা। তোমরা কি নিউজ, কোন টিভি নিউজ নাকি? মানিক রাজার দুর্গা মন্দির। দেখুন বন্ধুরা, একদম সেই আজ থেকে প্রায় 500-700 বছরের পুরানো সেই যে মানিক রাজা, সেই রাজার একদম প্রাসাদে আমরা এখন অবস্থান করছি। দেখুন সেই ইট, ভাঙা ইট থেকে শুরু করে এইগুলোই এখন দেখতে পাবেন আপনারা, কিন্তু সেই সময়কালীন যেটা প্রাসাদের বিষয় ছিল, রাজা থেকে রানী সমস্ত লোকজন এখানে প্রাসাদের দরবারে ছুটে বেড়াতো, সেই সকল ঘটনা কিন্তু আজকে অতীত, নাকি বন্ধু? পাশাপাশি দুটি শিবের মন্দির দেখতে পাচ্ছেন। প্রথমেরটি হলো রামেশ্বর এবং পরেরটি হলো বিশ্বেশ্বর। তো রামকৃষ্ণদেব এখানে পুজো করতে আসতেন। শিব মন্দিরটির একদম ডান দিকেই রয়েছে মা চামুন্ডা কালীর মন্দির। এখন আমরা এসে গেছি কামারপুকুর থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরত্বে অবস্থিত আনুর গ্রামে বিশালক্ষী মায়ের মন্দির। তো সেই মন্দিরই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা মন্দিরের পিছনের দিকটা। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। মন্দিরের পাশেই একটি বটগাছ রয়েছে, বটগাছের বেশ কিছু ঝুড়ি নেমেছে, ঝুড়িগুলো দেখেই বোঝা যায় বটগাছ এবং মন্দির কিন্তু যথেষ্টই পুরনো। এখন মন্দিরটিকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে।
তো কামারপুকুর থেকে জয়রামবাটি মায়ের মন্দির যাওয়ার ঠিক একটু আগেই বাঁ দিকে পড়বে এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। শ্রী শ্রী মা শারদার যে ঘাট, মায়ের ঘাট নামে এখন পরিচিত, তো সেই মায়ের ঘাটের সামনে আমরা উপস্থিত। দেখুন, তো বন্ধুরা এখন আমরা এসে গিয়েছি জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দিরের সামনে, মা শারদা দেবীর মন্দির। মন্দির খোলা এবং বন্ধের টাইম। এই হলো মায়ের নতুন বাড়ি। জয়রামবাটিতেও কিন্তু কামারপুকুরের মতোই মায়ের ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। মা শারদা দেবীর যেটা জন্মস্থান ছিল সেটাই কিন্তু এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে। এইখানে মায়ের পুরানো বাড়ি, নতুন বাড়ি এবং এর কিছুটা দূরেই রয়েছে মা সিংহবাহিনীর মন্দির। তাছাড়া কাছাকাছি আপনারা পেয়ে যাবেন শারদা কানন, ছোট্ট একটা সুন্দর পার্ক, যেখানে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন এসে গিয়েছি কামারপুকুর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে জয়রামবাটি গ্রামে। তো এখানেই শ্রী শ্রী মা ঠাকুর শারদা দেবীর জন্মস্থান এবং এখন আমরা রয়েছি শারদা কানন। শারদা কানন হচ্ছে এখানকার যে আমোদর নদ, এই আমোদর নদের পাশে গড়ে উঠেছে এই শারদা কাননটি। এখানেই মা শারদা দেবী স্নান করতেন। এই শারদা কানন খোলার এবং বন্ধের সময় এখানে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই সময় বুঝে কিন্তু আপনাদের এই জায়গাটিতে আসতে হবে। ভেতরটা যথেষ্টই সুন্দর। তো এখন বন্ধ থাকার কারণে আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা সম্ভব আমি আপনাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি। ওই দূরে বাঁ দিকে আপনারা দুটি ছোট্ট ছোট্ট মন্দির দেখতে পাচ্ছেন। ওই মন্দিরগুলি হচ্ছে মা শারদা দেবীর বাবা মায়ের সমাধি মন্দির। এখন আমরা চললাম দেরে গ্রামের উদ্দেশ্যে, যা হলো রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই গ্রামেই বাস করতেন। গ্রামের জমিদার মিথ্যা মামলায় ওনাকে সাক্ষী দিতে বলে, তা অস্বীকার করায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কিন্তু গ্রাম ত্যাগ করতে হয়। এই গ্রাম ত্যাগ করেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে গিয়ে বসবাস শুরু করেন। আমরা অবশেষে পৌঁছে গেলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে দেরে গ্রামে। যেটা এখন ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম নামেই পরিচিত। তো এই দেরে গ্রামে যদি আপনারা আসেন, তো ঠাকুরের যে জন্মভিটে, পৈতৃক জন্মভিটে, তার সাথে এই সাদেবেড়ে গ্রামে কিন্তু এখন তৈরি হয়েছে খুব সুন্দর একটা পার্ক, চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্ক। এখন আমরা সেখানেই আছি, চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্ক। দুদিকে সুন্দর সবুজ গাছপালা। আচ্ছা, তার সাথে আগে এটা দিয়ে যাওয়া যাক। এখানে একটা ফোয়ারা টাইপের জিনিস আছে, এখন ফোয়ারা যদিও বন্ধ আছে। গ্রাম্য এক পরিবেশ এই পার্কে বিরাজ করছে। ডান দিকে একটি ছোট্ট পুকুর রয়েছে, এই পুকুরটিকে কেন্দ্র করেই কিন্তু এই পার্কটি তৈরি হয়েছে। একটা বোট রয়েছে যেখানে আপনারা নৌকা বিহারও করতে পারবেন। এই পার্কে এসে আপনারা জায়গায় জায়গায় কিন্তু এরকম খড়ের চাল বা খড়ের কুটিরে আপনারা এরকম বসার জায়গা পাবেন, যেখানে নিরিবিলি শান্ত জায়গায় বসে কিছুটা সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দুর্গেশ নন্দিনী উপন্যাস, সেই দুর্গেশ নন্দিনী উপন্যাসের একটা অংশ হচ্ছে গড়বান্দারণ। গড়বান্দারণকে বিশেষভাবে কিন্তু বর্ণিত করা আছে, যেটা কামারপুকুর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা এখন গড়বান্দারণেই দাঁড়িয়ে আছি। যেহেতু দুপুরের দিকে কামারপুকুর ও জয়রামবাটি দুটি মন্দিরই প্রায় বন্ধ থাকে, তো সেই জন্য দুপুরের দিকটা কিন্তু আপনারা এই গড়বান্দারণ পার্কটি ঘুরে নিতে পারেন। তো এই গড়বান্দারণেই শেষ করলাম আজকের এই কামারপুকুর জয়রামবাটি ভ্রমণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীকালে নতুন এক জায়গায় নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।